হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসি সিপিটি 2 এর জন্য রিজনিং এর ক্লাস হচ্ছিল প্রিভিয়াস ইয়ারের, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা 23শে জানুয়ারি 2021 ফার্স্ট শিফটের রিজনিং গুলি আলোচনা করব। এর আগে আমাদের 17টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, যেখান থেকে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আগের ভিডিওতে যত সময় নোটিফিকেশনে কোনো সমস্যা ছিল, তো যারা যারা দেখোনি দেখে নেবে গতকাল যে ভিডিওটা পেয়েছিলে তোমরা। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন ও পিডিএফ পেয়ে যাবে। আজকে ফার্স্ট কি রয়েছে দেখো, যে প্রদত্ত চিত্রটিতে আয়তক্ষেত্রটি একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা দেখায়, সামান্তরিকটি বিদ্যালয়ে মেয়েদের সংখ্যা দেখায়, ত্রিভুজটি টেনিস খেলতে আসা শিক্ষার্থীদের সংখ্যা এবং বৃত্তটি স্কুলে ক্রিকেট খেলে ছাত্রদের সংখ্যা দেখায়। তাহলে দশম শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী রয়েছে এবং তাদের মধ্যে কতজন ক্রিকেট ও টেনিস উভয়ই খেলেন, সেটা আমাকে বার করতে হবে। অর্থাৎ প্রথমে কি বলেছে আমাকে, আয়তক্ষেত্র যেটা দিয়েছে সেটা হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী। তাহলে এখানে আমাকে সেটাই চেয়েছে যে দশম শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী রয়েছে, তাই না? তা সেটার জন্য আমাকে আয়তক্ষেত্রে মোট কতগুলো আছে দেখো, 25, 12, 5, 11, 3, 7, এইগুলো সবগুলো আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে, মানে সেগুলো সব হচ্ছে দশম শ্রেণীর ছাত্র বা শিক্ষার্থী, ছাত্র নয় শিক্ষার্থী। তাহলে যোগ করে দাও, 12, 15 হচ্ছে 27, 27 3 30, 30 আর 11, 30 আর 11 41, 41 সরি 25 আর 12 হচ্ছে 37, 37 আর 3 40, 40 আর 11 51, 51 আর 12 63। তাহলে দশম শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে 63 জন, এটা আমি পেয়ে যাচ্ছি। আর হচ্ছে এদের মধ্যে কতজন ক্রিকেট আর টেনিস উভয়ই খেলেন। তাহলে এখানে কি আছে, তোমাদের বৃত্তটাই দেখাচ্ছে কি, যে ক্রিকেট, বৃত্তটা হচ্ছে ক্রিকেট আর ত্রিভুজ হচ্ছে টেনিস। বৃত্ত আর ত্রিভুজের মধ্যে রয়েছে দেখো এই 5টা, যেটা বোঝাচ্ছে যে তোমার কি বলছে, ত্রিভুজের মধ্যে রয়েছে টেনিস আর বৃত্তের মধ্যে রয়েছে ক্রিকেট। তাহলে 5 জন রয়েছে এমন 10th ক্লাসের স্টুডেন্ট বা দশম শ্রেণীর শিক্ষার্থী যারা ক্রিকেটও খেলছে টেনিসও খেলছে। তাহলে 5 জন থাকছে, সেটা যেটা দেখো অপশন নাম্বার ডি তে রয়েছে, যেটা রয়েছে তোমাদের 63 টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অফ ক্লাস 10 অ্যান্ড দ্য 5 যেটা রয়েছে দ্য স্টুডেন্টস হু কি আছে প্লেস টেনিস অ্যান্ড ক্রিকেট। ওকে, তো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 4টি সংখ্যা দেওয়া আছে, যার মধ্যে 3টি কোনোভাবে একরকম এবং একটি আলাদা। আলাদা সংখ্যাটি নির্বাচন করুন। দেখো এই সংখ্যা যেগুলো থাকে নির্বাচন করার জন্য, সেগুলোর অনেক ধরনের ভিত্তি হতে পারে। প্রথম কথা, যে কিসের ভিত্তিতে তুমি আলাদা করছো সেটা অনেকটা ম্যাটার করে যায় এখানে, এবং সেই ক্ষেত্রে তোমাদের অনেক রকম পার্থক্য অ্যান্সারে চলে আসে বিভিন্ন জনের। এবার তোমাদের অ্যান্সারে বা তোমাদের যেটা যে কোশ্চেন বানিয়েছে সে কি ভিত্তিতে এটাকে আলাদা রেখেছে সেটা হয়ে যায় বড় প্রশ্ন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে সেগুলো ধরেই আমাদের প্র্যাকটিস করতে হবে এবং সেখান থেকে আমাদের অ্যান্সার করে আসতে হবে। যেমন এইগুলোকে কি হচ্ছে, অঙ্কগুলোকে তুমি যদি যোগ করো, তাহলে 2 আর 1 3, 3 আর 8 11 পাচ্ছ, 9 আর 6 15, তাই তো 15 আর 10 এখানে 25 পাচ্ছ, এখানে পাচ্ছ 4 একে 5, 5 আর 11 16, আর এখানে পাচ্ছ 10, 10 আর 13 23। তাহলে লক্ষ্য করলে দেখতে পাবে 11, 25 আর 23 তিনটেই হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা যাদেরকে আমরা বলি। কেবল একটাই রয়েছে যেটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে অপশন নাম্বার সি যেটা হচ্ছে ডিফারেন্ট বাকি তিনটের থেকে, এর ভিত্তিতে। এবার তুমি এখানে যদি অন্য কোনো ভিত্তি লাগাতে যাও, তাহলে হয়তো অন্যরকম ভাবে তুমি অন্য কোনো একটা সংখ্যাকে পেয়ে যেতে পারো। বাই চান্স ধরে নাও এখানে এখানটাতে যদি তোমাদের 49 আসতো, এইখানটা স্বাভাবিকভাবে 49 চলে এলো, তখন কি হতো, এটা তো ইভেন অড নাম্বারই থাকতো। তখন দেখো আবার এই ভিত্তিতে আমি একটা করতে পারতাম, এটা হচ্ছে 49, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 16, তিনটেই হচ্ছে বর্গ সংখ্যা, সেই ভিত্তিতে 5459টা আনসার হয়ে যেত। ঠিক আছে, তো ডিপেন্ড করে যে কিসের ভিত্তিতে আমরা করছি। যদি ওই ভিত্তিতে এখানে আমি করতে পারছি না, কারণ একটা 25 আর 16 এসছে কেবল বর্গ সংখ্যা, 11 তো নয়, সেক্ষেত্রে তখন আমাকে ওই অড অ্যান্ড ইভেনই করতে হবে। ওকে, তো অপশন নাম্বার সি রয়েছে এটা সঠিক উত্তর, 4174, যেটা হচ্ছে বাকি তিনটে থেকে আলাদা। নেক্সট রয়েছে প্রদত্ত 4টি চিত্রের মধ্যে 3টি একটি সাধারণ নিয়ম মেনে চলে, একটি সেই নিয়ম মানে না, সেই পৃথক ধরনটি চয়ন করুন। এখানে কি রয়েছে, ত্রিভুজ, তার ভিতরে রয়েছে একটা স্কোয়ার, এখানে রয়েছে একটা চতুর্ভুজ, তার ভিতরে রয়েছে একটা পঞ্চভুজ। অর্থাৎ তুমি লক্ষ্য করে দেখতে পাবে বাইরে যেটা রয়েছে সেটাতে বাহু সংখ্যা যত, যেমন 3 এখানে, আর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে 4 এক বেশি। এখানে রয়েছে 4টি বাইরে, এখানে ভিতরে রয়েছে 5টা। ঠিক অনুরূপভাবে এখানে বাইরে রয়েছে 5টা, ভিতরে রয়েছে 6টা। তাহলে এখানে দেখো এখানে বাইরে রয়েছে 6টা, তাহলে ভিতরে হওয়ার কথা ছিল 7টা, কিন্তু ভিতরে রয়েছে
4টে, তাহলে এটাই মেনে চলছে না, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি। এবার ডিটা কোথায় আছে? অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে সোফিয়া এবং রোহন ব্যাডমিন্টন এবং ফুটবল খেলে, অর্থাৎ ব্যাডমিন্টন, ফুটবল, তারপরে রয়েছে ক্রিকেট, ভলিবল, আর আছে হকি। এবার ব্যাডমিন্টন খেলছে কে কে? সোফিয়া খেলছে, রোহন, তাহলে সোফিয়া, রোহন ব্যাডমিন্টন খেলছে, আবার ফুটবলও খেলছে সোফিয়া, রোহন। এবার কি বলেছে? দীনেশ এবং রাহুল ক্রিকেট আর ভলিবল খেলছে, তাহলে দীনেশ এবং রাহুল কি খেলছে? তাহলে এখানে দীনেশ আর রাহুল আর ক্রিকেট খেলছে আর ভলিবল খেলছে, তাহলে এখানেও দীনেশ আর রাহুল। আবার রোহন এবং নবীন হকি এবং ক্রিকেট খেলছে, তাহলে এখানে রোহন আর নবীন, রোহন তো এখানে কমন আছে, নবীন কি খেলছে? হকিও খেলছে, তাহলে এখানে রোহন আর নবীন। তাহলে দেখো সব থেকে বেশি কোথায় রয়েছে? সব থেকে বেশি খেলছে, সরি ক্রিকেটে আছে না, তাহলে নবীনটা এখানে আছে, নবীন আর এখানে রোহন। তাহলে এখানে দেখো ক্রিকেটে যেটা আমাকে চেয়েছে, তুমি এটা তোমাদের করার জন্য এটা কিন্তু বাধ্যতামূলক নয়, আমি যেভাবে তোমাকে দেখালাম সেটা করা, সেটা তোমরা এমনিই করে ফেলতে পারবে মুখে মুখে, যে সোফিয়া রোহন ব্যাডমিন্টন আর ফুটবলে আছে, দীনেশ রাহুল ক্রিকেটে আছে, ভলিবল আর আছে রোহন নবীন হকি। বন্ধুরা ক্রিকেট কথাটাই বা ক্রিকেট খেলাটাই একমাত্র ডবল আছে, বাকি কোনো খেলাটাই নেই। সেক্ষেত্রে আমাদের সব থেকে বেশি জন যদি খেলে তাহলে সেটা হচ্ছে ক্রিকেট। কিন্তু আমাকে এখানে চেয়েছে কে? এখানে চেয়েছে যে কে ক্রিকেট খেলছে না। তাহলে দেখো রোহন এখানে রয়েছে, রোহন যে ক্রিকেট খেলছে এখানে যে রয়েছে, এখানে দীনেশ এবং রাহুল ক্রিকেট খেলছে, তাহলে আমি যেগুলো খেলছে তারা এখানে মার্ক করে দিচ্ছি। নবীনও খেলছে, রোহনও খেলছে, তাহলে কেবলমাত্র খেলছে না সোফিয়া, যে অ্যান্সার রয়েছে অপশন নাম্বার এ তে। আচ্ছা, এরকম আর একটা আছে রিজনিং, সেটার সাথে আমি এটাকে গুলিয়েছিলাম। যাই হোক, নেক্সট রয়েছে প্রদত্ত বিকল্পগুলি থেকে নিম্নলিখিত ক্রমের অন্তর্গত নয় এমন সংখ্যাটি চিহ্নিত করো, অর্থাৎ এই ক্রমে পড়ছে না যেটা 17, 23, 30, 38, 46 এবং 57। ওকে, তো এখানে কি হয়েছে? 17 থেকে 23 হয়েছে, কত বেড়েছে? 6। 23 থেকে 30 বেড়েছে 7, 30 থেকে 38 বেড়েছে 8। দেখো কিভাবে বাড়ছে, 6, 7, 8, তাহলে এরপর 9 বাড়া উচিত, তাহলে 38-এর সাথে 9 যোগ হলে হওয়া উচিত 47, কিন্তু এখানে রয়েছে 46। তারপরে বাড়া উচিত 10, তা 10 বাড়লে হওয়া উচিত 57, যেটা দেখো এখানে মিলে যাচ্ছে। তাহলে এখানে 46-এ থাকা উচিত ছিল না, এখানে থাকা উচিত ছিল 47, তাহলে 46 যেটা এই ক্রমকে মেনে চলছে না, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রদত্ত শব্দজোড়ের মধ্যে তিনটি কোনো না কোনোভাবে একই প্রকার, একটি পৃথক, পৃথকটি নির্বাচন করুন। খুব সহজ, কুকুর তার রয়েছে শব্দ ঘেউ ঘেউ, পতঙ্গ তার শাবকদেরকে বলছে শুক বা লার্ভা, সিংহ তার শাবককে আমরা কাব, গরু যাকে আমরা বলি কাফ বা বাছুর। তাহলে এখানে তিনটে বি সি ডি, এখানে প্রত্যেকটাতেই প্রাপ্তবয়স্ক এবং শাবক, এই তিনটের এখানে রিলেশন দেখানো আছে। কেবলমাত্র এ তে যেখানে কুকুর এবং তার সাথে ঘেউ ঘেউ বা তার সাউন্ডের একটা রয়েছে, এখানে যদি পাপি থাকতে হতো, PUPPY, তাই তো বানান পাপি, তাহলে দেখো এটা পাপি থাকা উচিত ছিল, কিন্তু রয়েছে ঘেউ ঘেউ, যেটা তার সাউন্ডকে ইন্ডিকেট করে। তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে, যেটা হচ্ছে বাকি তিনটের থেকে আলাদা। এগুলো তো খুব সহজ হয়, প্রত্যেকে পারবে। এই দেখো এটার সাথে আমি গুলিয়েছিলাম যে গুঞ্জন এবং সোফিয়া ব্যাডমিন্টন এবং ফুটবল খেলে, সোনু এবং রবি ক্রিকেট এবং ভলিবল খেলে, সফিয়া এবং মনিকা হকি এবং ক্রিকেট খেলে, সর্বাধিক সংখ্যক মানুষ কোন খেলাটি খেলে? এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে ব্যাডমিন্টন দেখো একবারই বলা আছে, ফুটবলও একবার, ক্রিকেট এখানে একবার, আর এখানে হকিও একবার, এখানে দেখো ক্রিকেট আর একবার। তাহলে ক্রিকেটটাই দুবার রয়েছে, তাই না? দেখো সোনু খেলছে, রবি খেলছে ক্রিকেট, আবার এদিকে সোফিয়া খেলছে, মনুকা খেলছে ক্রিকেট। তাহলে 4 জন ক্রিকেট খেলছে, যেটা তুমি আর অন্য কোনো খেলাতে পাবে না। তাহলে সব থেকে বেশি খেলা হয় বা সর্বাধিক সংখ্যক খেলে মানুষ কোনটা? ক্রিকেট, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে প্রদত্ত ক্রমটি সম্পূর্ণ করতে অনুপস্থিত সংখ্যাটির সন্ধান করুন। ওকে, তো এখানে কি আছে? 2, 7, 11, তারপর হচ্ছে ড্যাশ, তারপর 23, তারপর হচ্ছে 37। তো এখানে কি আছে? এখানে যেটা ভিত্তি হচ্ছে, তুমি যদি লক্ষ্য করে দেখো, প্রথমে এই জিনিসগুলো তোমাকে এইগুলো করতে গেলে সবার ফার্স্টে মাথায় আনতে হবে, যেটা হচ্ছে প্রাইম নাম্বার, স্কোয়ার নাম্বার, ঘন সংখ্যা যেগুলোকে আমরা বলি, সেই ধরনের সংখ্যাগুলোকে মাথায় আনতে হবে। তো এখানে দেখো রয়েছে প্রাইম 2 রয়েছে, সেটা হচ্ছে সব থেকে ছোট 2, তারপর হয় 3, তারপর 5, তারপর 7। এখানে দেখো দুটো নেই, তারপর 7 চলে এসছে। 7-এর পর যদি আমি দেখি 11, তারপর হয় 13, তার 7-এর পর 11 চলে এসছে, 13টা নেই। 13-র পর হয় 17, তারপর হয় 19, তারপর হয় তোমাদের 23, তারপর হচ্ছে
তোমাদের 29, তারপর হবে 31, তারপর হবে 37। এবার দেখো এই যদি আমি প্রাইম নাম্বারগুলো লিখে রাখি, তাহলে এখানে রয়েছে 2 রয়েছে, তারপর রয়েছে 7, তারপর রয়েছে 11, তারপরে রয়েছে কি 23, তারপরে রয়েছে 37। তাহলে এখানে দেখো দুটো গ্যাপ রয়েছে, এখানে দেখো দুটো গ্যাপ রয়েছে, কিন্তু এখানে কোনো গ্যাপ নেই, অর্থাৎ এখানে আবার কি হবে, এখানেও দেখো কোনো গ্যাপ থাকবে, দুটো গ্যাপ থাকবে, নিয়ে 19 আসবে, তবে গিয়ে তারপর আবার গ্যাপ থাকবে না, অর্থাৎ একটার পর, যেমন এখানে 2 আর 7-এর মাঝে দুটো প্রাইম নাম্বার গ্যাপ আছে, 7 আর 11-এর মধ্যে 0, তারপর 11 আর এটার মধ্যে আবার দুটো প্রাইম নাম্বার গ্যাপ থাকবে, তাতে তারপরটা আবার 0 গ্যাপ, তারপরটা আবার দুটো গ্যাপ, এইরকম ভাবে এখানে হয়েছে। তাহলে 2 এর পর 7 হয়েছে, 7-এর পর 11 এসছে, 11-র পর 13 আর 17 বাদ দিয়ে এখানে 19 আসবে, 19-এর পর আবার ঠিক 23 চলে আসবে, 23-এর পর আবার তোমাদের 29 আর 31 বাদ দিয়ে 37 আসবে। তাহলে এখানে আমাদের বসবে 19, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, দ্বিতীয় পদটি যেমন ভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত, তেমনি ভাবে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। র, ওয়ার, স্টার কি হবে? কি হয়েছে এখানে, র থেকে ওয়ার হয়েছে, তাই না? আচ্ছা, এটা কি হয়েছে, জাস্ট মিরর রিফ্লেক্ট যেরকম করে, শুধু এখানে সাইড চেঞ্জ হয়নি, সেইভাবে হয়েছে। ডাব্লুটা এখানে শেষে যেটা ছিল সেটা ফার্স্টে এসছে, মাঝেরটা মাঝেই থেকেছে, প্রথমেরটা শেষে চলে গেছে। তাহলে এখানেও সেটা হবে, শেষেরটা আসবে ফার্স্টে, তারপরে আর, তারপরে আসবে এ, তারপরে আসবে টি, তারপরে আসবে এস। তাহলে র্যাটস হবে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বিকল্প চিত্রগুলি থেকে এক্স এর প্রতিবিম্ব নির্বাচন করো, অর্থাৎ এক্স রয়েছে এটা, যার প্রতিবিম্ব এই চারটের মধ্যে কোনটা হবে সেটা তোমাকে বার করতে হবে। এখানে কি আছে দেখো, এখানে যা হয় তার ঠিক বিপরীত টাইপ যেটা আমাদের, সেটা দেখো এই দুটোর মধ্যে সেম সেম লাগছে, এ তো হবেই না, কারণ একই রকম, শুধু ঘন্টা মিনিটে কাঁটা চেঞ্জ হয়েছে। এটাও তাই, এটারও কোনো রকম রিলেশন আসছে না। দেখো এখানে কি আছে, এইদিকে যদি আমি এখানে আয়নাটাকে রাখি, তাহলে এখানে যেটা দেখতে পাবে সেটাকে দেখতে পাবে, আমি যদি এখানে চিত্রটা অঙ্কন করি, দেখো এখানে আছে এইদিকে, আমি যদি এখানে ঘড়িটা আঁকি, তাহলে ঠিক এইরকম ভাবে আসবে। যেটা কোথায় রয়েছে দেখো, যেটা রয়েছে এক, এইখানটাতে একটা আছে কাছাকাছি, আর এটাতে রয়েছে ডি, কিন্তু এখানে ঘন্টা মিনিটে কাঁটা লক্ষ্য করলে এখানে প্রথমে মিনিটের কাঁটা রয়েছে, তাহলে এই দিকে ইন্ডিকেট করছে মিনিটের কাঁটাকে। দেখো ঠিক উল্টো দিকে, এদিকে ডান দিকে বা তোমাদের উত্তর পূর্ব দিকে রয়েছে, এটা ঠিক উত্তর পশ্চিম দিকে থাকবে, আর নিচেটা দক্ষিণ পশ্চিম দিকে আছে, এটা দক্ষিণ পূর্ব দিকে থাকবে। ওকে, তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে, যেটা হচ্ছে সঠিক রিফ্লেকশন, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। এটা আরো সহজ, আমি একটু বেশি কঠিন করে বললাম হয়তো, বোঝা। নেক্সট হচ্ছে, প্রদত্ত ক্রমযুক্ত ভুক্ত নয় এমন অক্ষরগুচ্ছটি নির্বাচন করুন। কি কি আছে, সিডিই, এফজিএইচ, আইজেকে, এলএনএম। তাহলে এখানে কি আছে দেখো, প্রত্যেকটা পরপর হয়েছে, সিডিই, তারপর এফজিএইচ, আইজেকে, এলএমএন, কিন্তু এখানে রয়েছে এলএনএম। তাহলে এটাই এমএন হতো, কিন্তু রয়েছে এমএন, এনএম। তাহলে এটাই হচ্ছে মিলছে না, যেটা হচ্ছে এর ক্রমভুক্ত নয়, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি ডাব্লু কে 46 হিসাবে সংকেতভুক্ত করা হয় এবং ক্যাটকে 48 হিসাবে সংকেতভুক্ত করা হয়, তাহলে ডগকে কিভাবে সংকেতভুক্ত করা হবে? ডাব্লু কে 46, এটা দিয়ে বুঝিয়ে দিয়েছে দেখো, ডাব্লু হচ্ছে আমাদের অ্যালফাবেটের 23rd নাম্বার লেটার, তাহলে তার ঠিক ডবল কাউন্ট হয়েছে এখানে 46। অনুরূপভাবে তুমি এটাকে যদি দেখতে চাও, সি হচ্ছে 3rd নাম্বার লেটার, 3 × 2 = 6, এ হচ্ছে 1 নাম্বার লেটার, এ 1 × 2 যেটা হচ্ছে 2, আর টি হচ্ছে 20 নাম্বার লেটার, 20 × 2 = 40, যোগ করলে দেখো 48 পেয়ে যাবে, যেটা হচ্ছে সংকেত দেওয়া আছে এখানে। তাহলে ডগের ক্ষেত্রেও ঠিক তাই হবে, ডি হচ্ছে 4 নাম্বার লেটার, 4 × 2 মানে 8 আসবে, তারপর ও হচ্ছে কত, ও হচ্ছে তোমাদের 15 নাম্বার লেটার, 15 × 2 = 30, আর জি হচ্ছে 7 নাম্বার লেটার, 7 × 2 = হচ্ছে 14, তাহলে 14 হলে 8 আর 14 হচ্ছে 22, আর 30 52, তাহলে 52 আসছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলছে, নিচে দেওয়া তিনটি সংখ্যা বিশেষ পদ্ধতিতে পরস্পর সমরূপ, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা এই সংখ্যাগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারে। ওকে, তাহলে কি বলছে এখানে, নিচে দেওয়া তিনটি সংখ্যা, আচ্ছা তিনটি সংখ্যাগুলো কি কি ছিল, তিনটি সংখ্যাগুলো তোমাদের ছিল যতদূর সম্ভব, এখানে যেটা মিস্টেক হয়ে গেছে টাইপিং, সেই তিনটে সংখ্যা এখানে দেওয়া নেই, যেটা রয়েছে 94 একটা ছিল, মনে পড়ছে এই মুহূর্তে আমার, 94, একটা ছিল তোমাদের 94 সংখ্যাটা ছিল, একটা ছিল 61 and 83, আমাকে আবার কোশ্চেনটা বার করতে হলো,
যাই হোক, এই তিনটে সংখ্যা দেওয়া আছে। এবার দেখো এখানে টাইপিং মিস্টেক আছে, এটা যে নিচে দেওয়া তিনটি সংখ্যা একটি বিশেষ পদ্ধতিতে পরস্পর সমরূপ, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা এই সংখ্যাগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ এখানে 96, 75, 72 and 87 রয়েছে, এদের মধ্যে থেকে আমাকে খুঁজতে হবে। যেমন এখানে কি রয়েছে 94, 61 and 83। তাহলে এখানে দেখো কি চেঞ্জ এসছে, যে তুমি যদি অল্টারনেটিভ ভাবে দেখো এখানে 94, তারপর আমি 61, তারপর 83, এখানে যেটা আমি খুঁজে পেয়েছি আর কি, এখানে আর কোনোভাবে রিলেশন এসছে কিনা জানি না। 94 থেকে 83 যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে দেখো 11 ডিফারেন্স, 11 কমে গেছে আর 94 থেকে 83-তে। আর ঠিক 61 থেকে যদি আমি 11কে বাড়িয়ে দিই, ঠিক অনুরূপভাবে এখানে যদি আমি 11 যোগ করে দিই, তাহলে এখানে আসবে 72। তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে দেখো রয়েছে, যেটা একমাত্র যেটা আমাদের এই রিলেশনে মিলছে, কিন্তু যে 72 সাথে 11 যোগ করলে 61 পাচ্ছ, আবার 94 সাথে 11 বিয়োগ করলে 83 পাচ্ছ, বা 83 সাথে 11 যোগ করলে 94 পাচ্ছ অল্টারনেটিভ ওয়েতে বা অল্টারনেটিভ সংখ্যাগুলোর সাথে। তো সেই হিসাবে 72কে আমরা অ্যান্সার করতে পারি। অফিসিয়াল অ্যান্সার কিন্তু এই সিটাই অ্যান্সার দেওয়া আছে এবং আমি এই রিলেশনটা খুঁজে পেয়েছি। তো এর মধ্যে যদি অন্য কোনো রিলেশন থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নেক্সট রয়েছে, যদি কামকে XZON হিসাবে সংকেতভুক্ত করা হয় তবে লাভ কিভাবে সংকেতভুক্ত করা হবে। সি, দেখো এখানে হচ্ছে প্রথম দিক থেকে ABC, এই দিক থেকে 3 নম্বরে, আর X হচ্ছে পিছন দিক থেকে XYZ পিছন দিক থেকে দেখো 3 নম্বরে আসছে, তাই না, 1 2 3। তাহলে এই দিকে থেকে 3 নম্বরে এলে পিছন দিক থেকে সেই নম্বরে আমাকে সংখ্যাটা বসাতে হচ্ছে বা লেটারটাকে বসাতে হচ্ছে, সেটাই এখানে বসেছে। তাহলে এখানে প্রথমে কি আছে, L আছে, তাহলে L তো এখানেও আছে কমন, তাহলে Lটা কি বসেছে, Lটা বসেছে O, তাহলে আমি বুঝতে পারছি এখানে শুরু হবে O দিয়ে। দেখো O দিয়ে শুরু একটাই রয়েছে, যেটা হচ্ছে অপশন নাম্বার B তে। তো আমাদের হয়ে গেল অঙ্ক, আর কিছু নেই। নেক্সট হচ্ছে, প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজগুলির সংখ্যা কত, অর্থাৎ এখানে কতগুলি ত্রিভুজ রয়েছে। তার জন্য এইগুলোকে করার জন্য কিভাবে করবে, এগুলোকে প্রথমে মার্ক করে, এইগুলো তো খুব সোজা, 1 2 3 4 5, এই 5টা তো আমি ইজিলি পেয়ে যাচ্ছি, আর এটাকে 6 নাম্বার নাম করে দাও। তাহলে এখানে প্রথমে আমি 5টা ত্রিভুজ পেয়ে গেলাম। তারপর দেখো 2 একটা ত্রিভুজ আমি লিখি, 2 6 4, এই তিনটি মিলে দেখো একটা ত্রিভুজ হবে। তারপর আর একটা কি হবে, 2 6 4 হলো একটা, একটা হবে 2 6 5, একটা হবে 1 6 3, একটা হবে 1 6 4, আর একটা হবে 5 6 3। তাহলে দেখো এখানে আর 5টা ত্রিভুজ আমি পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমেই তো 1 2 3 4 5, 5টা ত্রিভুজ পেয়েছি, আর এখানে আরো 5টা আমি পেয়ে যাচ্ছি এইভাবে। তাহলে 5 + 5, আমাদের এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 10টি, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে, প্রদত্ত চিত্রটিতে পঞ্চভুজের সংখ্যা কত। তাহলে পঞ্চভুজের সংখ্যা আমাকে বার করতে বলেছে, এবং এখানে যেটা যোগ হয়েছে দেখো, এখানে একটু কাটা যোগ আছে, এটাকে ধরে নেবে তোমরা এখানেই মিশেছে, ঠিক আছে। এবার আমরা এটাকে কি করব, নাম দিয়ে দেবো, যে A B C D E F G H I J, ঠিক আছে, এই নামগুলো দিয়ে দিলাম। এবার দেখো আমাদের এখানে A D I H G, এটা একটা পঞ্চভুজ। A D, অর্থাৎ আমি যদি এটাকে মার্ক করি তাহলে এইটা পাচ্ছ। অনুরূপভাবে এই দিক থেকে যদি আমি দেখি তাহলে পাচ্ছি A F I J E, A F I J E, এটা হচ্ছে একটা পঞ্চভুজ। আর একটা কি পাচ্ছি, আর একটা পাচ্ছি A G H J E, এটা, অর্থাৎ এইটার সাথে যদি এটাকে যোগ করে দাও তাহলে এটা দেখে নাও, এখানে তুমি নাম্বার আমি লিখে দিচ্ছি। এইভাবে আমরা তাহলে 3টে পঞ্চভুজ পাচ্ছি, আর এর বাইরে কিন্তু আমি আর পাচ্ছি না। তাহলে আমাদের এখানে প্রদত্ত চিত্রটিতে পঞ্চভুজের সংখ্যা কয়টি আসবে, 3টে, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি প্রদত্ত বিকল্পগুলি থেকে নির্বাচন করুন। ওকে, তো এখানে কি দেওয়া আছে, 36 দেওয়া আছে, 144 দেওয়া আছে, 225 দেওয়া আছে, এখানে 256 আছে। এইগুলো দেখেই তোমাদের আন্দাজ লেগে যাওয়া উচিত যে প্রত্যেকটা হচ্ছে বর্গ সংখ্যা, বা প্রত্যেকটা স্কোয়ার নাম্বার আমাদের দিয়েছে বা বর্গ সংখ্যা, তার মানে এখানে বর্গ সংক্রান্ত কোনো রিলেশন থাকছে। এবার 36 হচ্ছে কিসের বর্গ, 6-এর, 144 হচ্ছে 12-র, 225 হচ্ছে 15-র, আর 256 হচ্ছে 16-র।
এবার দেখো 6 যদি হয়ে থাকে, এখানে আছে 3 আর 2, দেখো গুণ করে 6 পাচ্ছ। এখানে দেওয়া আছে 12, 6 আর 2 গুণ করে 12 পাচ্ছ। এখানে আছে 15, 5 আর 3 গুণ করে 15 পাচ্ছ। তাহলে এখানে আছে 16, এখানে অলরেডি একটা 4 আছে, তাহলে এখানেও আরেকটা 4ই থাকবে, তবেই আমার গুণ করে 16 আসবে। তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, যেটা হচ্ছে 4। নেক্সট রয়েছে, একটি সাংকেতিক ভাষায় যদি হ্যাচ ডলার স্টার এর অর্থ টেবিল ইজ ক্লিন এবং @d হ্যাচ এর অর্থ ক্লিন অ্যান্ড নিট এবং কোয়েশ্চেন মার্কের অর্থ হয় নিট গার্ল, তাহলে এই ভাষায় অ্যান্ড এর সংকেত কি? তাহলে প্রথম দুটোতে কি কমন আছে দেখো, হ্যাচ ডলার আর ডলারের সাইনই তো বলে নাকি, এটাকে জানি না। তো তারপর স্টার, আর তারপরে রয়েছে @d হ্যাচ, তাহলে হ্যাচ দেখো দুটোতেই কমন। তাহলে এখানে সংখ্যাতে বা লেখাটাতে কি শব্দ কমন রয়েছে, ক্লিন আর ক্লিন। তাহলে আমি বুঝে গেলাম যে হ্যাচ করছে ক্লিনকে। তারপরে এখানে দ্বিতীয়টাতে আর এখানটাতে কি কমন রয়েছে, এখানে দেখো টা কমন রয়েছে, আর শব্দ কি কমন রয়েছে, নিট শব্দটা। তাহলে ইকুয়াল টু হচ্ছে নিট। তাহলে যদি নিট হয় আর হ্যাচ যদি ক্লিন হয়, এখানে তো অ্যান্ড আছে না, তাহলে অ্যান্ড এর জন্য আর কি পড়ে থাকছে এখানে, ডি। তাহলে আমরা বলতে পারছি ডি ইন্ডিকেট করছে অ্যান্ড কে। তাহলে অ্যান্ড এর সংকেত হচ্ছে ডি, অপশনই তো নেই। নেক্সট রয়েছে, প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি বিকল্পগুলি থেকে নির্বাচন করুন। 1 + 2 + 3 + 5 = 39, 1 + 3 2 + 3 + 4 + 5 = 54 and 1 + 3 + 4 + 5 = কত হবে? এখানে কি হয়েছে, এখানে দেখো প্রত্যেকটা স্কোয়ার হয়েছে জাস্ট। 25, 25 + 9 34, 34 আর 4 38, 38 আর 1 39 মিলে যাচ্ছে। এখানেও দেখো তাই হচ্ছে 25, এটা থেকে 16, 25 আর 16 হচ্ছে 41, 41 আর 9 50, 50 সরি ভুল করছি নাকি, 25, 25 আর 16, 25 আর 16 তো 41 হয়, 41 আর 9 50, 50 আর 4, আচ্ছা ঠিকই আছে, 50 আর 4 54, আমি দুইটাকে স্কোয়ার করছি। তাহলে এটাও তাই হবে, 1 স্কোয়ার 1, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 25 আর 16 হচ্ছে 41, 41 আর 9 50 আর 1 51। তাহলে এখানে আনসার আসছে 51, 51, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, ভেন চিত্রটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সম্পর্কে সর্বোত্তম প্রতিনিধিত্ব করে, খেলোয়াড়, মানুষ, শিক্ষার্থী। ঠিক আছে, দেখো খেলোয়াড় এবং শিক্ষার্থী উভয়ই মানুষের অন্তর্গত, তাই না, মানুষের বাইরে তো কেউ নয়। তাহলে মানুষের জন্য যদি আমি একটা সার্কেল বানাই, তার মধ্যে শিক্ষার্থী খেলোয়াড় থাকবে। এবার কিছু খেলোয়াড় শিক্ষার্থী হতে পারে, কিছু শিক্ষার্থী খেলোয়াড়ও হতে পারে। তাহলে খেলোয়াড় এবং শিক্ষার্থীর যে সার্কেল দুটো, সেই দুটো আসবে এরকম ভাবে, বা ফিগারটা সেটা আসবে এরকম ভাবে। তাহলে আমাদের ভেন চিত্র যা ভেন ডায়াগ্রাম যেটা আসবে সেটা ফর্ম করবে এরকম, যেটা রয়েছে দেখো 2 নম্বরে। তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, দ্বিতীয় পদটি যেমন ভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। তাপমাত্রা, উত্তাপ, আর্দ্রতা, ড্যাশ। তাহলে উত্তাপটা হচ্ছে তাপমাত্রার জন্য দায়ী, তাই না, টেম্পারেচার। আর আর্দ্রতা হচ্ছে আমাদের বাতাসে অবস্থিত জলীয় বাষ্পের জন্য দায়ী। তাহলে সেটা রয়েছে সি, অপশন নাম্বার সি তে রয়েছে বাষ্প, যেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি যোগের অর্থ হয় গুণ, গুণের অর্থ হয় যোগ, বিয়োগের অর্থ ভাগ এবং ভাগের অর্থ বিয়োগ, তাহলে মানটি সন্ধান করো। ওকে, বসিয়ে দাও। তাহলে 18 যোগের অর্থ গুণ 10, তারপর হচ্ছে যোগ, গুণের অর্থ 20, তারপর এর বিয়োগের অর্থ হচ্ছে ভাগ 8, আর ভাগের অর্থ হচ্ছে বিয়োগ 6। বসিয়ে দিলাম। এবার যোগ করলে এখানে পাচ্ছ 180 + 20 মানে হচ্ছে 200, 200 ভাজিত 8 বিয়োগ 6 মানে হচ্ছে এখানে 25, 25 - 6 মানে হচ্ছে 19। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, প্রদত্ত চিত্রটিতে ছায়াবৃত্ত অংশটি কি দর্শায়? একদল মহিলা শিক্ষক যারা ব্যাডমিন্টন খেলোয়াড়। আচ্ছা, এখানে চিত্রটাই তো নেই, চিত্রটা আমি তোমাদের করে দিই আগে। এই জায়গাটা ছায়া মার্ক করা আছে। নিয়ে বলেছে, প্রদত্ত চিত্রটিতে ছায়াবৃত্ত অংশটি কি দর্শায়? অর্থাৎ এটা হচ্ছে মহিলা, এটা হচ্ছে টিচার বা শিক্ষক বা শিক্ষিকা, আর এদিকে রয়েছে টেনিস খেলা, এদিকে রয়েছে ব্যাডমিন্টন খেলা।
এবার বলছে এই যে চিত্রটা যেটা রয়েছে বা অংশ, ছায়াবৃত্ত অংশ, এখান থেকে কি বোঝাচ্ছে যে একদল মহিলা শিক্ষক যারা ব্যাডমিন্টন খেলোয়াড়, দেখো মহিলা সার্কেলের মধ্যে রয়েছে, শিক্ষিকা সার্কেলের মধ্যে রয়েছে, সার্কেলের মধ্যে, কিন্তু টেনিস এবং ব্যাডমিন্টন কোনোটার মধ্যেই নেই, অর্থাৎ টেনিস এবং ব্যাডমিন্টন কোনোটাই খেলছে না কিন্তু তারা, অর্থাৎ তারা কেবলমাত্র দুটো শর্ত প্রযোজ্য হচ্ছে এখানে, যেটা হচ্ছে তারা মহিলা এবং তারা শিক্ষিকা বা শিক্ষক। তাহলে কি হচ্ছে যে সেই অপশনটা আমাকে চুজ করতে হবে যেখানে আমি সেটা দেখতে পাবো। এবার অপশনস গুলো পড়ে নিই, যে একদল শিক্ষক যারা টেনিস এবং ব্যাডমিন্টন দুটোরই খেলোয়াড়, সেটা হবে না। দ্বিতীয় রয়েছে একদল মহিলা শিক্ষক যারা টেনিস খেলোয়াড় কিন্তু ব্যাডমিন্টন খেলোয়াড় নন, সেটা হবে না, কারণ কোনোটাই খেলছে না। তারপরে রয়েছে একদল মহিলা শিক্ষক যারা ব্যাডমিন্টন বা টেনিস কোনোটাই খেলেন না, এটা হচ্ছে দেখো সঠিক, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রদত্ত চারটি সংখ্যার মধ্যে তিনটি কোনো না কোনোভাবে একই প্রকার, একটি পৃথকটি নির্বাচন করুন। এটাও ঠিক তাই, এখানেও তোমাদের এই সংখ্যাগুলো যে প্রথমেই বলেছিলাম 2 নম্বরে ছিল একটা, যেগুলোকে সাম করবে বা যোগ করবে। দেখো এখানে 6 আর 3 9, 9 আর 9 18, এখানে পাচ্ছ 3 আর 2 5, 5 আর 5 10, এখানে 4 আর 2 6 আর 7 13, এখানে 2 আর 3 4 আর 2 6। কেবলমাত্র এটাতেই অড নাম্বার এসছে, বাকি তিনটাতে ইভেন নাম্বার এসছে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আলাদা, যেটা হচ্ছে 427। বাকি এখানে আর কিভাবে আমি করতে পারি বলো, বা কি ধরনের মেথড আমি এখানে লাগাতে পারি? সব থেকে এগুলোই করবে, এগুলো ভাবেই আমাদের মধ্যে হয়ে থাকে সাধারণত। বাকি যদি অন্য কোনো রিলেশন থাকে, যেমন স্কোয়ার রিলেশন বা এসব থাকে, তাহলে দেখতে পাবে সেখানে বর্গ সংখ্যা যেগুলো আমরা চিনি জানি সেরকম সংখ্যা পাবে। এগুলোতে দেখো একদম সাধারণ সংখ্যা, যেগুলোকে চেনার কোনো প্রশ্নই নেই আলাদাভাবে। নেক্সট রয়েছে পঞ্চম সংখ্যাটির সঙ্গে ঠিক সেইভাবে সংকল্পিত বিকল্প নির্বাচন করুন যেভাবে চতুর্থ সংখ্যাটি তৃতীয় সংখ্যার সঙ্গে এবং দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত। অর্থাৎ এখানে 21 থেকে 2 হয়েছে, 85 এর পর 40 হয়েছে, তা 30 এর পর কি হবে? এখানে 21 থেকে 2 কিভাবে হতে পারে? 21 এর সাথে যদি আমি 2 × 1 করে দিই তবেই 2 হতে পারে। ঠিক সেটা কাজ করছে 85 এর সাথেও, 8 × 5 করে আমি 40 পাচ্ছি। তাহলে 30 সাথেও সেটা কাজ করতে হবে, 3 × 0 = 0 আসবে। অপশনে দেখো 0 রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী সংখ্যাটি হবে 0। নেক্সট রয়েছে যদি বেডকে 42516 হিসাবে সংকেতভুক্ত করা হয় তবে ডি কে কিভাবে সংকেতভুক্ত করা হবে? ওকে, দেখো এখানে বিইডি যেটা প্রথম দিকেরই অ্যালফাবেটের প্রথম দিকের 3টে লেটার, তাহলে বি হচ্ছে 2 নাম্বার লেটার, ই হচ্ছে 5 নাম্বার লেটার, আর ডি হচ্ছে 4 নাম্বার লেটার। এবার এর সাথে এইটার কি রিলেশন আসছে? 2 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার বসিয়ে দিলে 4 25 16, দেখো সেইটাই আছে। তাহলে এখানেও আমাকে তাই করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে ডি ই এফ জি এইচ আই, আই হচ্ছে 9 নাম্বার, জি হচ্ছে 7 নাম্বার। তাহলে 4 এর হচ্ছে 16, 9 এর হচ্ছে 81, তারপর হচ্ছে 49, যেটা হচ্ছে অপশন নাম্বার এ তে। নেক্সট হচ্ছে প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি বিকল্পগুলি থেকে নির্বাচন করুন। কি আছে? 24 34 দিয়ে হয়েছে 68, 31 26 67 হয়েছে, অ্যান্ড 17 and 52 কত হবে? ওকে, তো এখানে কি আছে? 24 আর আছে 34, এই দুটি থেকে হয়েছে 68। কিভাবে হয়েছে? লাস্টে রয়েছে 8, দেখো এখানে এর ইউনিট ডিজিটের মধ্যে যোগ হয়ে গেছে 8, আর এখানে এর 10th ডিজিট আর এর 10th ডিজিটের মধ্যে গুণ হয়ে গেছে 6, তাই তো? তাহলে 2 3 6 হয়েছে। তাহলে সেটাই যদি আমি তারপর এটাতে ম্যাচ করাবো একবার, 6 আর 1 যোগ করে হয়ে গেছে 7, 3 আর 2 গুণ করে হয়ে গেছে 6। তাহলে এখানেও তাই হবে, 7 আর 2 যোগ করে হয়ে যাবে 9, আর 5 আর 1 গুণ হয়ে যাবে 5। তাহলে অ্যান্সার আসবে 59, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং ধরে নিন যে বিবৃতিগুলি প্রদত্ত তথ্যগুলি সত্য, এমনকি যদি সেটি সাধারণভাবে পরিচিত তথ্যের সাথে বৈকল্পিক বলেও মনে হয়। নির্ধারণ করুন যে বিবৃতি থেকে যৌক্তিকভাবে কোন সিদ্ধান্তগুলি অনুসৃত। কি দিয়েছে বিবৃতি? সমস্ত শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় পাস। দ্বিতীয়, শিক্ষার্থীদের মধ্যে কিছু ছাত্রী আছে। ওকে, এই দুটো হয়ে গেল। এবার আমাকে অপশন চলে আসে, সমস্ত ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। ভুল, কারণ প্রথমেই বলে দিয়েছে শিক্ষার্থী, তাদের মধ্যে তো ছাত্রীরা পড়বে না, তাহলে সবাই তো পাস করেছে বলেছে, তাহলে অনুত্তীর্ণ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। দ্বিতীয়, ছাত্রদের কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, আবার সেম, প্রত্যেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলেছে, তো শিক্ষার্থীর মধ্যেই তো ছাত্র ছাত্রী উভয়ই পড়বে, তাহলে এটাও মিলছে না। কোনো ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়নি, এখানে দেখো ভাষার খেলা খেলেছে, অনুত্তীর্ণ হয়নি মানে ফেল করেনি,
সেটাই তো আমি পেয়েছি এখান থেকে, সমস্ত পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, পাস করেছে, মানেই তো ফেল করেছে। এখানে সেই আমরা বাংলাতে শিখেছিলাম না যে বাক্য পরিবর্তন করো, হ্যাঁ বাচক থেকে না বাচক, না বাচক থেকে হ্যাঁ বাচক, ঠিক আছে? তো এখানে না বাচককে হ্যাঁ বাচক, হ্যাঁ বাচককে না বাচক করা হয়েছে। জাস্ট এই উত্তীর্ণ হয়েছে আর অনুত্তীর্ণ হয়নি, এই দুটোর অর্থ কিন্তু একই। তাহলে কোনো ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়নি, এই বাক্যটা হচ্ছে সঠিক। আর কিছু ছাত্র পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে, আবার তাই ফেল তো কেউ করেনি, তাহলে এটা ভুল। তাহলে অপশন নাম্বার সি যেটা রয়েছে আমাদের বিবৃতি বা সিদ্ধান্তকে অনুসরণ করছে। নেক্সট রয়েছে, দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদের সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। কি আছে? FEAL, সেখানে হচ্ছে LEAF, তারপরে হবে EAKT, তার সেটা কি হবে? ওকে, এখানে আছে FEAL, এখানে হয়েছে LEAF। কি হয়েছে দেখো, এল শেষে ছিল প্রথমে এসছে, আর এফ প্রথমে ছিল শেষে চলে গেছে, আর বাকি মাঝখানে যে দুটো ছিল সেই দুটো দেখো মাঝখানে যেমনকার তেমনই আছে, তাই না? তাহলে মাঝখানের এই দুটোর মধ্যে কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কেবল প্রথম এবং দ্বিতীয় শেষ যে দুটো রয়েছে, প্রথম এবং শেষ, সেই প্রথম এবং শেষটা কেবলমাত্র নিজেদের জায়গা পরিবর্তন করছে। তাহলে এক্ষেত্রেও তাই হবে, EAKT, সেখানেও তাই, প্রথমে আছে টি, তাহলে ই সেটা শেষে চলে যাবে, শেষে আছে টি সেটা প্রথমে চলে আসবে, আর মাঝে দুটো এ আর কে তেমনই থাকবে, এটা চলে আসবে এখানে। তাহলে আমাদের শব্দটা চলে আসবে টেক, TAKE, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। ওকে, তো এই ছিল তোমাদের 23শে জানুয়ারি 2021-এর ফার্স্ট শিফটের রিজনিং, 29টি রয়েছে। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটি লাইক করবে, এবং যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।